Hello, my dear students. Assalamu alaikum. I hope you guys are fine by the grace of Almighty Allah. Thank you very much for exploring my channel. Today I'm going to present the 7th lecture on real numbers. Let's move to the whiteboard directly. শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা লেকচার 7 এর 20 নম্বর প্রবলেম থেকে সলিউশন শুরু করি। প্রথমে বলা আছে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ এটা নির্দেশ করতে হবে আমাদেরকে। তো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা আইডেন্টিফাই করতে হলে উই হ্যাভ টু নো সাম স্পেসিফিক প্রপার্টিজ অফ রেশনাল অ্যান্ড ইররেশনাল নাম্বারস। স্পেসিফিক প্রপার্টিজ মানে হচ্ছে আমরা জানি মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0 অ্যান্ড পি কিউ আর কী বলে পরস্পর সহমৌলিক। আবার আরেকটা ইয়ে আছে কিউ ইজ গ্রেটার দেন 1। আর অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি অমূলদ সংখ্যার প্রপার্টিসগুলো হচ্ছে পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূলই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এবং অমূলদ সংখ্যাকে তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, তো আমরা শুরু করি। 20 কতে দেওয়া আছে 4 পৌনঃপুনিক। আচ্ছা, এটাকে যদি আমরা একটু কনভার্ট করি কমন ফ্র্যাকশনসে, তাহলে কি দাঁড়াবে 0 4 - 0 4। যেহেতু 4-এর উপর পৌনঃপুনিক দেওয়া আছে, সো 4টা কেটে দিলাম, বাই দশমিকের উপরে একটা পৌনঃপুনিক, সো একটা 9। তাহলে কী দাঁড়াচ্ছে 4/9। আচ্ছা, 4/9 কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি এটা একটা মূলদ সংখ্যা। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে শর্টকাটে বলে দিই, কারণ এটা যদি এমসিকিউ টাইপের কোয়েশ্চেনে আসে তাহলে তোমরা এইসব ইউজ না করে জাস্ট ওইটা করে ফেলবা। সাধারণত পৌনঃপুনিক দিয়ে অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশগুলো সবসময় মূলদ সংখ্যা। কারণ অমূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। যদি কোনো ফ্র্যাকশন বা কোনো সংখ্যাকে তোমার আবৃত করা হয় তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা। এটা শর্টকাট। ঠিক আছে, আর এইভাবে ক্যালকুলেশন করতে হলে এইভাবে করে দেখে নিবা, এটা পি আকারে প্রকাশিত, সো এটা মূলদ সংখ্যা। ওকে। আচ্ছা, খতে রোড 9। আচ্ছা, 9 কি? 9 এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমি এটাকে যখন রোড করব তাহলে এটা হবে 3। এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, অর্থাৎ আমরা মূলদ সংখ্যার প্রপার্টিজ থেকে জানি যে পূর্ণবর্গ এমন পূর্ণবর্গ যে কোনো সংখ্যার বর্গমূলই একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে কি হলো, এই যে এটা একটা মূলদ সংখ্যা। আবার অমূলদ সংখ্যা হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট অফ দিস, মানে পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা কিন্তু গয়ের প্রবলেমটা এভাবেই এই প্রপার্টিজ থেকে বলতে পারি। দেখো, 11 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 11কে যদি আমি বর্গমূল করি এটা কোনো যে সংখ্যাটা আসবে সেটা একটা অমূলদ সংখ্যা হবে। যেহেতু 11 পূর্ণবর্গ নয়, সো এটা একটা অমূলদ সংখ্যা। জাস্ট যেহেতু ঘতে বলা আছে রোড 6/3। আচ্ছা, রোড 6/3, এখানে দেখো এটাকে যদি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে কি আছে, রোডের ভিতরে 6 আছে, 6 মানে হচ্ছে 2 × 3, আর নিচে আছে 3। তাহলে এখানে এটাকে আমি ধরতে পারি রোড 2 রোড 3, আর এইটাকে আমি 3কে যদি এইভাবে লিখি তাহলে কিন্তু সমস্যা নেই, রোড 3 × রোড 3। তাহলে এটা কি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে। সিম্পলিফাই হয় কি হচ্ছে, উপরে থাকছে রোড 2, নিচে থাকছে রোড 3। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি রোডটাকে সবগুলোর উপর দিয়ে দিই তাহলে এইভাবে লেখা যায় 2/3, অর্থাৎ 2/3 এর রোড। দেখো, আমরা অমূলদ সংখ্যার সংখ্যা থেকে বা প্রপার্টিজ থেকে এটা জানি যে পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে 3/2 অলসো পূর্ণবর্গ নয়।
তাহলে কি এটাও একটা অমূলদ সংখ্যা। তার মানে আমি কি বলতে পারি, এখানে যেহেতু 2/3 পূর্ণবর্গ নয়, সেহেতু এত একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা পরেরটা যাই। বলা আছে কি √8/√7। আচ্ছা এটাকে যদি আমি রোডটাকে উভয় দিকে দিয়ে দিই তাহলে কি হয়, 8/7। একইভাবে দেখো আমরা জানি কি অমূলদ সংখ্যার প্রপার্টিজ হচ্ছে পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূলই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে এখানে দেখো 8/7 এটাও কিন্তু পূর্ণবর্গ নয়, তাহলে কি এটাও একটা অমূলদ সংখ্যা। ঠিক একইভাবে যেহেতু 8/7 পূর্ণবর্গ নয়, সুতরাং √8/7 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা পরে চতে বলা আছে 27√27 ডিভাইড বাই √48। আচ্ছা এইটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে কীভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি 27/48। তাহলে আমি এই জায়গায় আর একটু ফ্র্যাকশন একটু ডিফ্যাক্টরাইজ করি, তাহলে কি দাঁড়ায় 3 × 9, নিচেটা হচ্ছে 3 × 16, রাইট। তাহলে আমার এই 3 কেটে যাচ্ছে, আর তাহলে উপরে থাকছে √9 আর নিচে থাকছে √16। √9 মানে হচ্ছে 3 আর √16 মানে হচ্ছে 4, যেটা p/q আকারে প্রকাশিত। অর্থাৎ এটি একটি মূলদ সংখ্যা। আচ্ছা পরেরটাতে কি দেখছি আমরা, ছতে বলা আছে 2/3 ডিভাইড বাই 3/7। একটু সিম্পলিফাই করি, যেহেতু এটা ডিভিশন আকারে আছে আমরা এটাকে একটু উল্টো করে মাল্টিপ্লাই করে দিই। 2/3 ইন্টু 7টা উপরে চলে যাবে আর 3টা নিচে থাকবে, তাহলে 3টা তাহলে কী দাঁড়াচ্ছে, ইজ ইট ওকে? প্রশ্নটা ঠিক আছে, 2/3 3/7। আচ্ছা ওকে, নো প্রবলেম। তাহলে কী দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে 14 আর নিচে থাকছে 9। এটা p/q আকারে প্রকাশিত, সো এটা একটা মূলদ সংখ্যা। ওকে, p/q আকারে প্রকাশিত, সুতরাং এটাও একটা মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা যতে বলা আছে, আচ্ছা যতে যেভাবে ফ্র্যাকশনটা দেওয়া আছে 5.639 পৌনঃপুনিক। আচ্ছা এই টাইপের ফ্র্যাকশনসগুলোকে শর্টকাটে আমি বলবো এইগুলা মূলদ সংখ্যা, কারণ কি এইগুলোকে আবৃত করা হয়েছে, পৌনঃপুনিক দিয়ে আবৃত করা হয়েছে, আর পৌনঃপুনিক দিয়ে আবৃত করা হলেই সেটা ডাইরেক্টলি তোমরা বলে ফেলতে পারবে যে এটা মূলদ সংখ্যা। কারণ আমরা অমূলদ সংখ্যার থেকে জানি, প্রপার্টিস থেকে জানি যে অমূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, অর্থাৎ ওটাকে আবৃত করা যায় না। ঠিক আছে, তো এটা আমি এই প্রপার্টিস থেকে আমি বলতে পারছি যে এটা অমূলদ সংখ্যা। তারপর আমি একটু প্রুভ করি কীভাবে, এটা আমি কমন ফ্র্যাকশনে কনভার্ট করে দেখি কি হয়।
তাহলে কী হবে 5639, পুরো যা আছে তাই লিখবো, জাস্ট দশমিকের পৌনঃপুনিক উঠিয়ে দিয়ে মাইনাস 5639, যেহেতু 639 এগুলোর উপর পৌনঃপুনিক দেওয়া আছে, সো আমি এগুলো কেটে ফেলবো। ওকে, ডিভাইড বাই, দেখো দশমিকের পরে 3টা ডিজিটের উপর পৌনঃপুনিক দেওয়া আছে, সো 3টা 9। আচ্ছা, উপরে তাহলে কি থাকছে, 39 থেকে 5639 থেকে 5 চলে গেল, তাহলে কি হলো 5634 ডিভাইড বাই 999। আচ্ছা, এটাকে কি সিম্পলিফাই করা যায় দেখি তো, 9 দিয়ে 6 নং 54, 23, 9 দ্বিগুণে 18, 5 54, ইয়েস যাবে। তাহলে এইটা যাবে 9 দিলে 9 1 1, এইটা যাবে 6 নং 54, 2 23, 9 দ্বিগুণে 18, তাহলে আবার 5 4 54, 6 নং 54, অর্থাৎ 626/111, যেটা পি বাই কিউ আকারে প্রকাশিত। সো এটা একটা মূলদ সংখ্যা। ওকে, আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। কোনো প্রবলেম হলে অবভিয়াসলি ইউ মাস্ট comment on the comment sections. Okay, I will try my best to address your problem. Problem number 21. দেয়া আছে কি n equals to 2x minus 1, যেখানে x belongs to n মানে ন্যাচারাল নাম্বারস। আর ন্যাচারাল নাম্বারস কোনগুলো? ন্যাচারাল নাম্বারস হচ্ছে সকল অখণ্ড ধনাত্মক সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু করে 2 3 4 5 6 7 8 9 এভরিথিং। ঠিক আছে, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা ইজ n ন্যাচারাল নাম্বার। তার মানে x হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4, হতে পারে 5, এভরিথিং। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি বলছে, n স্কোয়ার ইকুয়ালস টু n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকে 1, এক ভাগশেষ থাকে। ওকে, আচ্ছা তাহলে আমরা আগে n স্কোয়ারটা বের করি। আচ্ছা, তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করি। n স্কোয়ার ইকুয়ালস টু 2x minus 1 এর হোল স্কোয়ার, বোথ সাইডে বর্গ করলাম আমরা। তাহলে এই পাশে কী দাঁড়াচ্ছে, আমরা a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কী দাঁড়াচ্ছে 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 মানে 4x প্লাস 1 স্কোয়ার মানে 1। আচ্ছা, এইটাকে আমি একটু সিম্পলিফাই করি। দেখো এই 4x স্কোয়ার, 4x থেকে আমার 4x কমন যায়, তাহলে কী দাঁড়াচ্ছে x মাইনাস 1 প্লাস 1। আচ্ছা দেখো, এখন এই জায়গাটায় এইটা একটা সংখ্যা বা সংখ্যার পার্ট, আর এইটা আরেকটা সংখ্যা। আচ্ছা, এই জায়গাটায় দেখো 4x ইন্টু এক্স মাইনাস 1, এই জায়গায় যদি আমি x দেখো যদি 1 বসাই, 4 ইন্টু 1 ইন্টু 1 মাইনাস 1, এটা শূন্য হয়ে যাচ্ছে। সো এটা আমি 8 দিয়ে ভাগ করতে পারবো না, আমি আর একটু উপরে যাই, 2 থেকে শুরু করি। ঠিক আছে, একটু সাইড নোট দেই, এখানে x ইকুয়ালস টু 2 3 4 বসিয়ে পাই কি, দেখো 4 ইন্টু, প্রথমে 2 বসাচ্ছি। ঠিক আছে, 4 ইন্টু 2 2 মাইনাস 1 প্লাস 1। আচ্ছা, যেহেতু আমার প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকে, সো আমি একটা আমি সামেশন করবো না, আমি জাস্ট এইটা দেখবো যে এইটা 8 দিয়ে ভাগ যায় কি না। এটা যদি 8 দিয়ে ভাগ যায়, তার মানে একটা অবশিষ্ট হিসেবে আমি ইউজ করতে পারবো। দেখো এই যে এই জায়গায় কিন্তু আমার এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দুগুণে 8 ইন্টু, তার মানে কী দাঁড়াচ্ছে দেখো 4 দুগুণে 8 ইন্টু 1 মানে 8 প্লাস 1। এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, আমার সাথে 1 অবশিষ্ট থাকছে, তার মানে এই জায়গায় আমার 1 অবশিষ্ট থাকছে এবং ওই ক্রাইটেরিয়াটাকে সত্য প্রমাণ করছে। আমি আবার 2 বসিয়ে দেখি, সরি 3 বসিয়ে দেখি, 4 ইন্টু 3 মাইনাস 1, অর্থাৎ এক্সের জায়গায় 3 বসালাম, আবার এই জায়গায় 3 মাইনাস 1 বসালাম। ওকে, প্লাস 1, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো
4 ইন্টু 3 মান হচ্ছে 3 4 12 ইন্টু 2 প্লাস 1। দেখো এটাও কিন্তু 12 দুগুণে 24 প্লাস 1। এই দেখো 24 কিন্তু 8 দ্বারা বিভাজ্য, আর প্লাস 1 তার মানে কি, অথবা তুমি আরেকটু সিম্পলিফাই করে এইটুকু করতে পারো 9। দেখো 9 কিন্তু 8 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকছে। আবার দেখো এখানে 25 হচ্ছে, সেটাও 8 দিয়ে ভাগ করলে 3 8 24, পরে 1 অবশিষ্ট থাকছে। অথবা এইভাবে তুমি বলতে পারো, দেখো এই 24টা 8 দিয়ে ভাগ ভাগ মানে নিঃশেষে বিভাজ্য হচ্ছে, কিন্তু 1 থাকার কারণে এই একটা অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে। ঠিক আছে, একইভাবে আমি আরেকটা দেখি। দেখো 4 ইন্টু, আমি যদি 4 বসাই এক্সের মান, 4 ইন্টু 4 মাইনাস 1 প্লাস 1। ঠিক আছে, এই যে দেখো 4 ইন্টু, এই যে এইটা হচ্ছে এই 4, আর এই এক্সের জায়গায় 4 বসালাম, আবার এই এক্সের জায়গায় 4 বসালাম, মাইনাস 1। ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে, 4 4 16 ইন্টু 3 প্লাস 1, তার মানে হচ্ছে 3 16 48 প্লাস 1। এই দেখো 48 কিন্তু 8 দ্বারা বিভাজ্য, বাট এই প্লাস 1 থাকার কারণে এই 1টা অবশিষ্ট থাকবে। তার মানে আমরা প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি এন স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই এই একটা অবশিষ্ট থাকছে, এই একটা অবশিষ্ট থাকছে, এই একটা অবশিষ্ট থাকছে। ঠিক আছে, তার মানে তুমি যদি ভাষায় লিখো এই জায়গাটা, এটা হচ্ছে যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধার্থে আমি এটা এইভাবে সিমুলেশন করে দেখালাম। বাট তুমি যদি ভাষায় লিখে দাও এই কথাটাকে, যে এখানে যেহেতু x belongs to natural numbers, সেহেতু 4x ইন্টু এক্স মাইনাস 1 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। আট দ্বারা বিভাজ্য হচ্ছে, যেহেতু সাথে প্লাস 1 আছে সেজন্য এই প্লাস 1টা অবশিষ্ট থাকবে। অর্থাৎ এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, আর এই সাথে প্লাস 1 থাকার কারণে এই প্লাস 1টাই অবশিষ্ট থাকবে। তাহলে কি হলো, অতএব এন স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে যে প্লাস 1টা এটা অবশিষ্ট থাকবে, প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। আর তোমরা এই সিমুলেশনটা ডান পাশে দেখাতে পারো ইফ ইউ হ্যাভ সাফিসিয়েন্ট টাইম ইন ইউর এক্সাম টাইম। ঠিক আছে।